একটা বড় চ্যালেঞ্জের ফেস আসে যে ম্যাটেরিয়ালের সোর্সিংটা ঠিক না থাকা বা আইডিয়া না থাকার কারণে অ্যাকচুয়ালি কোয়ালিটিতে মাঝে মাঝে ইম্প্যাক্ট পড়ে আর বাজেটে তো ইম্প্যাক্ট পড়ে। ওই যে পাশে বসা ভদ্রলোক যখন তার ফ্লোরটা নেমে গেছে তখন সে যিনি বেজমেন্ট করতেছেন উনি ওনার এগেইনস্টে কেস করে দিয়েছে, পুরো কাজ বন্ধ হয়ে গেছে। এইসব কিন্তু আসলে সফটওয়্যার পিএমসির মাধ্যমে কন্টিনিউয়াস মনিটর দরকার। কনস্ট্রাকশন করার সময় যদি ফাউন্ডেশনে সব টাকা খরচ করে ফেললাম কিন্তু ভিজিবল হলো না, এতে মনে হয় যে যিনি বানাবেন তার একটু থাকবে। আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট একটা পোর্শন মানে ভিজিবিলিটি আসবে এরকম পরিমাণ টাকা হাতে নিয়ে নামা ভালো। আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট শাতিল, কামরুল ইসলাম শাতিল। তিনি বুয়েটের 97 ব্যাচের একজন আর্কিটেক্ট এবং অনেক বছর ধরে তিনি ডিজাইন কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এবং তার ফার্মের নাম আর্কিট্রে। শাতিল ভাইয়ের সবচেয়ে বড় যে এক্সপার্টিজ আমরা বলবো সেটা হচ্ছে তিনি মাল্টি ডিসিপ্লিনারি কাজের সাথে জড়িত ছিলেন। মানে তিনি বিল্ডিং ডিজাইন করেছেন, ওয়্যারহাউস ডিজাইন করেছেন, কংক্রিটের বিল্ডিং, স্টিল বিল্ডিং সব দিকেই কাজ করেছেন, আবার ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছেন এবং অনেকগুলো বিল্ডিং ডেভেলপমেন্টের কাজও করেছেন। সো কনস্ট্রাকশনের লাইনে তার কিন্তু প্রচুর পরিমাণে নলেজ আছে। তো আমরা আজকে শাতিল ভাইয়ের সাথে আলাপ করব বাড়ি বানানোর বাজেটিং রিলেটেড বা কনস্ট্রাকশনে যাওয়া রিলেটেড যে ধরনের চ্যালেঞ্জগুলো হয় সেগুলোতে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। কেউ যখন বাড়ি বানাতে যায় তখন কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে বা কি কি ধরনের ঝামেলায় সে পড়তে পারে? প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে কি যে একটা বাড়ি বানানোর স্টেপ বাই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স সম্পর্কে সঠিক ধারণা না থাকা। যেমন প্রথমে এটা ডিজাইন করতে হবে, ডিজাইন করে এটা এজেন্সি থেকে অনুমোদন নিতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে রাজুকের ড্রয়িং অনুমোদন নিয়ে তারপর আর্কিটেক্টের কাছে আসে ডিজাইন করার জন্য। এটা খুবই ব্যাড প্র্যাকটিস আর কি। হ্যাঁ, কিন্তু ওগুলি না করে প্রথম হচ্ছে একজন ভালো কনসালটেন্ট আর্কিটেক্টের আন্ডারে সবকিছুই হয়। একটা বাড়ি বানানোর জন্য আর্কিটেক্টের আন্ডারে একটা টিম থাকে। ওই যে ভালো আর্কিটেক্ট অথবা একজন দেখে তার কাছে গিয়ে প্ল্যানিং করা। আমরা যদি সিকোয়েন্সটা বলি, অ্যাকচুয়াল সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ডিজাইন করা, তারপর সেই ডিজাইনটাকে অথরিটি থেকে অ্যাপ্রুভ করানো, রাজুক হলে রাজুক, চৌক হলে চৌক, পৌরসভা হলে পৌরসভা, যেখানে হোক। দেন হচ্ছে আমরা কি করব, আমরা একটা বাজেটিং করব, তারপর হচ্ছে কনস্ট্রাকশনে যাব। সিকোয়েন্স তো এটাই। হ্যাঁ, এটাই। তো অনেকের হচ্ছে এই সম্পর্কে প্রপার আইডিয়া থাকে না, অথবা আগে কস্টিং করে তারপরে প্ল্যানিং এ যায়, কনস্ট্রাকশন শুরু করার পরে হচ্ছে কস্টিং করে এরকম। তো এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে কাজটা আছে এই কাজটা সম্পর্কে ধারণা না থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমি একটা বাড়ি করার পরিকল্পনা করে আমি একজন আর্কিটেক্টের কাছে গেলাম। আর্কিটেক্টের কাছে গিয়ে বললাম যে আমি আমার রিকোয়ারমেন্টটা বললাম। এখানেও কিন্তু কনফিউশন থাকে, মানুষজন কখনো কখনো ডিজাইনের জন্য কন্ট্রাক্টরের কাছে চলে যাচ্ছে, আবার কখনো ইঞ্জিনিয়ারের কাছে চলে যাচ্ছে। আসলে কার কাছে যাওয়া উচিত? আমি বলবো যে অবশ্যই আর্কিটেক্ট হচ্ছে মানুষের বাড়ি বানানোর স্বপ্ন বাস্তবায়নের কারিগর। অতএব আর্কিটেক্টের কাছেই যাওয়া উচিত। তো প্রথমে আর্কিটেক্টের আন্ডারেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এরা কাজ করবে। আর্কিটেক্ট হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে তার রিকোয়ারমেন্টটা শুনবে, তার চাহিদা শুনবে এবং তার চাহিদা এবং শোনার পরে নিয়ম অনুযায়ী বিল্ডিংটা আসলে কতটুকু হতে পারে সেটার একটা পরিকল্পনা করবে, প্ল্যানিং করবে অথবা ড্রয়িং করবে আর কি। ড্রয়িং করে ওনাকে বলবে যে আপনার এই প্লটটা 3 কাঠা একটা প্লট আছে, 3 কাঠা প্লটে আপনার যে ঢাকা যদি কোনো হয় তাহলে G+6 7 তলা একটা বিল্ডিং হবে। তো বাড়ি বানানোর জন্য আর্কিটেক্টের কাছে কেন যাওয়া উচিত বা টিম লিড হিসেবে কেন আর্কিটেক্টকে সিলেক্ট করা উচিত, এই সম্পর্কে আসলে দুটো কথা না বললেই নয়। যে গ্লোবাল প্র্যাকটিসটাই হচ্ছে যে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন টিম লিড আর্কিটেক্ট বা আর্কিটেকচার ফার্ম দিবে। মূল কারণটা হচ্ছে আর্কিটেক্টদেরকে ট্রেন আপ করার যে সিলেবাস বা প্রসিডিউরটা, এই পুরোটাই কিন্তু আসলে লিডারশিপের একটি এডুকেশন। তো যার কারণে দেখা যায় আর্কিটেক্টদেরকে তৈরিই করা হয় হচ্ছে এই ফুল টিমটাকে ম্যানেজ করার জন্য এবং এই টিমটাকে লিড দেওয়ার জন্য। তো আমাদের
বিল্ডিং ডিজাইনের জন্য ডেফিনেটলি একটি আর্কিটেকচার ফার্ম বা আর্কিটেক্টের কাছে যাওয়া উচিত। তা থার্ড কি ধরনের চ্যালেঞ্জ আসলে হোম ওনাররা বা ল্যান্ড ওনাররা ফেস করতে পারেন বাড়ি কনস্ট্রাকশনের জন্য? ধরেন ডিজাইন হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল, এরপর ডিজাইন হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এখন তাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আগে আসলে এস্টিমেটটা বের করতে হবে বাড়িটা এস্টিমেটটা তৈরি করতে হবে, এটা হচ্ছে এস্টিমেট তৈরি করতে হবে। এস্টিমেট এটা হইতে পারে টোটালি হইতে পারে, অথবা পার্শিয়ালি হইতে পারে, অথবা তার যতটুকু এবিলিটি আছে সে অনুযায়ী হতে পারে, অথবা সে তার যতটুকু ক্যাপাবিলিটি আছে সে অনুযায়ী এখন কতটুকু হচ্ছে সেটা এটা পরিকল্পনা করতে পারে। উনি টোটাল প্রজেক্টটাকে কয়েক ফেজে ভাগ করে ফেলতে পারেন। প্রথম ফেজে অংশ করলো, দ্বিতীয় ফেজে ম্যানেজমেন্ট করে, কারণ টোটাল টাকাটা তো একবারে লাগবে না। মানে হ্যাঁ, একবারে লাগবে না। আর প্রথমত টোটাল টাকা না থাকলেও যে কনস্ট্রাকশন করা যাবে না বিষয়টা তা নয় আর কি। সো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। সো যদি বাজেট পুরোটা থাকে তাহলে তো প্রবলেম নেই, প্ল্যানিং করে আসলে ফেজ ওয়াইজ ভাগ করে নিলেই হচ্ছে। আর যদি না থাকে তাহলে ডেফিনেটলি যেটা বললেন ফেজ বাই ফেজ আসলে ভাগ করে নেওয়া যেতে পারে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চলে গেল। তো ফাইন্যান্সিয়ালি আমরা বেসিক্যালি বাড়িটা বানাতে যখন আমরা এস্টিমেটটা পেয়ে গেলাম তখন আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে চলে গেলে হচ্ছে আর কি ধরনের চ্যালেঞ্জ প্র্যাকটিক্যাল লাইফে মানুষজন ফেস করে? প্র্যাকটিক্যাল লাইফে মানুষ আরো কয়েকটা চ্যালেঞ্জ ফেস করে। তার মধ্যে একটা হচ্ছে কি যে তার ম্যাটেরিয়াল সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে। সে যদি নিজে বাড়ি বানায়, কনসালটেন্ট তো অবশ্যই গাইডলাইন দিবে। কনসালটেন্টের তো সেটা দায়িত্ব। একজন আর্কিটেক্টের আন্ডারে যে ইঞ্জিনিয়ার থাকবে উনি তো গাইডলাইন দেবে, কিন্তু নিজেরও ওগুলি মানে ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে নিতে হবে। ধারণা থাকলে ভালো। কারণ হচ্ছে যে আমাদের বাড়ি বানানোর মেইন উপাদানগুলি কি? রড, সিমেন্ট, বালু, পাথর। হ্যাঁ, তো রডের তো বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। সেই ব্র্যান্ডগুলি তো আমরা জানি অথবা জেনে নিলাম ইয়েতে। বালি, বিভিন্ন জায়গার বালি বিভিন্ন রকম। আবার বিভিন্ন বালি হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করে। পাথর, পাইলিং এক ধরনের পাথর দিয়ে করে, আবার হচ্ছে ফাউন্ডেশনও এক ধরনের পাথর দিয়ে করে, আবার উপরে ছাদ ঢালাইয়ের সময় মানে এইগুলি সম্পর্কে একটু কম বেশি কোথাকার পাথর ভালো এগুলি একটু ধারণা থাকলে ভালো হয় আর কি। মানে চ্যালেঞ্জটা কোথায় আসে? দেখা যায় যে ধারণা না থাকলে দেখা যায় মূলত যেটা হয় কম টাকার জিনিস আপনার কাছে বেশি টাকায় কিনতেছে, অথবা দেখা যাচ্ছে যে খারাপ কোয়ালিটির জিনিস দিচ্ছে। এটা ধারণা থাকা ভালো। কনসালটেন্ট তো গাইডলাইন অবশ্যই দিবে। না, কনসালটেন্টরা আসলে যে সবসময় যে কনস্ট্রাকশন ফেজে কনসালটেন্টরা ইনভলভ করে এটা কিন্তু সবসময় হয়ও না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, স্পেশালি কখনো কখনো এমন হয় যে এমন একজন কনসালটেন্ট ল্যান্ড ওনার বা প্রজেক্টের ওনার হায়ার করেছেন যারা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন ফেজে ইনভলভ থাকে না বা সিস্টেমটাই নেই। সো এই জন্য আসলে একটা বড় চ্যালেঞ্জের ফেস আসে যে ম্যাটেরিয়ালের সোর্সিংটা ঠিক না থাকা বা আইডিয়া না থাকার কারণে অ্যাকচুয়ালি কোয়ালিটিতে মাঝে মাঝে ইম্প্যাক্ট পড়ে, আর বাজেটে তো ইম্প্যাক্ট পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, একটা বাড়ি কনসালটেন্ট ডিজাইন করে দিয়েছে, আপনি ফাইন্যান্সিয়ালি জিনিসটাকে ম্যানেজ করে ফেলেছেন, আপনার মেটেরিয়াল সম্পর্কে ধারণা হয়েছে, কিন্তু বিল্ডিংটা বানাবে তো আসলে কন্ট্রাক্টর আরো ডিপলি বললে মিস্ত্রিরা তো মিস্ত্রিরা এখন ভালো কোয়ালিটির মিস্ত্রি এবং মিস্ত্রির একজন লেবার সর্দার খুব জরুরি। তাকে হচ্ছে ডিজাইন ড্রয়িং বুঝতে হবে, কনসালটেন্টের ভাষা বুঝতে হবে। সে কিন্তু অনেক গাইডলাইন দেয়, সে অনেক গাইডলাইন দেয় যে অনেক কিছু মানে তাকে যদি বোঝানো না যায় সঠিকভাবে, তাহলে কিন্তু সে সঠিকভাবে বিল্ডিংটা তৈরিও করতে পারবে না। এই জন্য ভালো মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর যিনি লেবার দিয়ে বিল্ডিংটা বানাবে, যার নেতৃত্বে বানাবে, অথবা যে কন্ট্রাক্টর যাকে এঙ্গেজ করতেছে, যে ধরনের মিস্ত্রি এঙ্গেজ করতেছে তাদের কোয়ালিটি সম্পন্ন কিনা, স্কিলফুল কিনা সেটা জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাঁথনি কাজ এক এলাকার লোক ভালো পারে, আবার হচ্ছে রড বাইন্ডিং এর কাজ কিছু লোক ভালো পারে। রড বাইন্ডিং এর এক্সপার্ট কিন্তু রড বাইন্ডিং করে ঢালাইয়ের কাজ করে কংক্রিটের কাজ করে চলে যায়, গাঁথনি কাজ কিন্তু আলাদা হয়। এগুলি কিন্তু জানতে হবে। দেখা যাবে যে রড বাইন্ডিং এর কাজ দিয়ে কন্ট্রাক্টর গাঁথনি কাজ করাচ্ছে, গাঁথনি কাজ দিয়ে রড বাইন্ডিং করাচ্ছে, তো ভুল হবে। হ্যাঁ, এটা মূলত আসে কি যে
সব এলাকাতেই কন্ট্রাক্টরের কিন্তু একটা মার্কেট প্রাইস থাকে। হ্যাঁ সেটা যদি 200 টাকা হয় তাহলে 205 হতে পারে বা 200 195 টাকা হতে তো পারে। কিন্তু পার স্কয়ার ফিট বলতে হবে, যে পার হ্যাঁ, হ্যাঁ, স্কয়ার ফিট অথবা টোটাল বিল্ডিংটা সে চুক্তিতে নেয়। হুম, এখানে কন্ট্রাক্টররা অনেক ক্ষেত্রে নেয় ছাদ চুক্তিতে নেয় হুম, হুম, অথবা মাস্টার রুলে করে। হুম, 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 মাস্টার রুলের সুবিধা অসুবিধাও আছে, আবার চুক্তিতে দিলে চুক্তিরও সুবিধা অসুবিধা আছে। হুম, 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 তো মাস্টার রুলের সুবিধা হচ্ছে কি, যে মাস্টার রুলে যিনি কাজ করবে ওনার যদি কাজ যে মিস্ত্রি কাজ করবে ওনার যদি ভালো কাজ করার প্রবণতা থাকে তাহলে হচ্ছে সে যত সময় লাগুক হুম, সে হুম, কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবে। হুম, 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 কিন্তু মাস্টার রুলে আরেকটা সমস্যা থাকে, অনেক সময় যে ফাঁকিবাজি করার একটা প্রবণতা থাকে। হুম, হুম, মানে আবার সুপারভিশন না থাকলে দেখা যায় যে যে সময় যতটুকু কাজ হওয়ার কথা হুম, সেই সময় ততটুকু কাজ হয় না। এক্ষেত্রে যিনি কাজ করান উনি লুজার হন। হুম, আবার একটা হিসাবে একটা গন্ডগোল লেগে যেতে পারে। হুম, হুম। তো সেক্ষেত্রে ম্যাক্সিমামই যারা যেটা করে যে ছাদ চুক্তিতে দিয়ে দেয়। টিপিক্যাল প্র্যাকটিস আর কি, হ্যাঁ, টিপিক্যাল পার প্র্যাকটিস স্কোয়ার এটা। ফিটে ছাদ হুম, চুক্তিতে চলে হ্যাঁ। যায় না। এখানে আসলে চ্যালেঞ্জ কোনটা ফেস হয়, কখনো কখনো আমরা যেটা করি যে, বা ল্যান্ড ওনার বা প্রজেক্টের যে ওনার তিনি হুম, যেটা করেন যে সবাই 200 টাকা 230 টাকা পার স্কোয়ার ফিট, সিভিল হ্যাঁ, কন্ট্রাক্টরের কথা হ্যাঁ। যদি বলি, রেট দিচ্ছে। কেউ একজন হয়তো 180 টাকা রেট দিল, তো তিনি হয়তো তার দিকে ইনক্লাইন হয়ে যেতে পারেন। হুম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট প্রাইস যদি 220 টাকা হয়, কেউ যদি 180 দিয়ে থাকে, হ্যাঁ। তাহলে এখানে কোনো ঝামেলা থাকার সম্ভাবনা আছে। আছে, হ্যাঁ, হতে আছে। পারে। হতে পারে তো এটাই। এটাতে আসলে ওই জায়গাটা চলে আসে। এমন হইতে পারে সে আসলে রড মিস্ত্রিকে দিয়েই সে হয়তো গাঁথনি কাজ করানোর কাছাকাছি কাজ করতেছে। প্ল্যান করতেছে। অথবা তার মধ্যে এখানে একটা ফাঁকি ব্যাপার আছে, হয়তো মেজারমেন্টের ফাঁকি থাকবে। কিন্তু রাইট। এগুলি ১ম এই আসলে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। হুম, হুম, তাহলে হচ্ছে কাজের কোয়ালিটিও ভালো হয়। হুম, পরবর্তীতে সে যিনি বাড়ি বানাচ্ছেন উনি যে লেবার পেমেন্টটা করছেন হুম, সেটা একটা সঠিক হিসাব হয়। কেউ হুম, বঞ্চিত হয় না। একটু বঞ্চিত এটা হয়। একটা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আসলে যিনি বাড়ি বানান এরা কিন্তু ফেস করেন। হ্যাঁ, এটা নিয়ে আসলে দেখা যায় যে আলাদা একটা আলাদা এপিসোড দেখা যায় করা যে যেতে পারে আরকি। ছাদ চুক্তিতে বিল্ডিং করার জন্য দিয়ে দিয়েছে। হুম, আ একটা পর্যায়ে যিনি কন্ট্রাক্ট নিয়েছেন উনি এই কাজটা শেষ করে চলে গেছেন। হুম, চলে যাওয়ার পরে দেখা গেল যে তার অনেক কাজ বাকি আছে। হুম, তাকে এডিশনালি দেখা যাচ্ছে আরো ৫ লাখ ১০ লাখ টাকা খরচ করতে হচ্ছে। হুম, হুম। অতএব এখানে একটু আ সঠিক ধারণা থাকাটা জরুরি আরকি। এটা একটা বড় চ্যালেঞ্জ। তার মানে কন্ট্রাক্টর ঠিক করতে গিয়ে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হ্যাঁ, আসলে চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয়। ফেস সো করতে হয়। এটা বেসিক্যালি সিভিল কন্ট্রাক্টর থেকে শুরু করে সবগুলো ফেজই আসলে ফেজে এটা আসলে আসে আরকি। ইলেকট্রিক্যাল হুম, এবং প্লাম্বিং এমনকি হুম। ল্যান্ডস্কেপিং সব ল্যান্ডস্কেপিং ক্ষেত্রেই এই হ্যাঁ। চ্যালেঞ্জটা আসতে পারে। আর কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? সঠিক সুপারভিশন দরকার। যিনি বিল্ডিং বানাবেন উনার সুপারভিশন আসলে জরুরি। কারণ উনার ওই বিল্ডিং এর প্রতি যতটুকু মমত্ববোধ অথবা দায়িত্ববোধ থাকবে, অন্য যে প্রফেশনাল তো এনগেজ করবে তাদেরও তো থাকবে। কিন্তু উনার ওই কাজে ইনভলভ হওয়াটা জরুরি এটা আমার কাছে মনে হয়। হুম, 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 আর উনি যদি সময় না পান অথবা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে হুম, হুম, একজন প্রফেশনাল অবশ্যই আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ছাড়াও অন্যরাও অনেক ফোরম্যান আছে ভালো। তারাও কিন্তু ভালো ধারণা দিতে পারে অথবা কারো অভিজ্ঞতা আছে বিল্ডিং করার, তাদের সাথে আলোচনা করা, বুঝা। যিনি বুঝেন উনাকে কাজে এনগেজ করা হুম, অথবা নিজে থেকে জিনিসগুলি সময় টাইম টু টাইম করা। সবসময় কিন্তু আসলে যিনি কনসালটেন্ট আরকি আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারের সাথে কানেকশন রাখতে হবে। হুম, হুম, অনেক ক্ষেত্রে মানুষ মনে করে যে আ এটা এজ এ আর্কিটেক্ট আমি বলব যে আর্কিটেক্টের কাছে গেলে আমার মতো পয়সা খরচ হবে। যিনি বাড়ি বানাচ্ছেন তাকেও তো চিন্তা করা উচিত যে আর্কিটেক্ট যে এখানে সময় দিবে তারও তো একটা রিমুনারেশন এর ব্যাপার আছে। অবশ্যই সেটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে অ্যা মানে উনাকে এনগেজ করাটা উনার কাছ থেকে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সময় মতো হুম, আ তার কাছ থেকে অ্যা ধারণা নিয়ে করা উচিত। এখন আ কিছু ক্ষেত্রে হচ্ছে আর্কিটেক্টের ইনভলভমেন্ট কনস্ট্রাকশন এর ক্ষেত্রে। ১ম এ তো আর্কিটেক্ট সবকিছু পরিকল্পনা করবে। আর্কিটেক্টের আন্ডারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং তারপরে পরবর্তী ধাপগুলি কমপ্লিট করবে। স্ট্রাকচারের ক্ষেত্রে আর্কিটেক্ট একটা পর্যায়ে গাইডলাইন দিতে পারবে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের ইনভলভমেন্টটা প্রয়োজন এক্ষেত্রে। সুপারভিশন না রাখা বা সুপারভিশন কম রাখা একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে হ্যাঁ, যেতে হ্যাঁ পারে হতে কখনো পারে। কখনো। হ্যাঁ, সুপারভিশন বলতে আমরা এখানে ল্যান্ড ওনার বা প্রজেক্টের ওনারের নিজের সুপারভিশনের কথাও বলছি। আবার যে সমস্ত টেকনিক্যাল পার্সনরা বিল্ডিংটা ডিজাইন করেছেন বা হ্যাঁ, হ্যাঁ। কনস্ট্রাকশনের সাথে ইনভলভ, তাদেরও সুপারভিশনের নিয়েও কথা ভাই বলা কথা উচিত। বলেছেন। সো এখানে ল্যান্ড ওনারের সুপারভিশনটা অনেক ইম্পর্টেন্ট।
তিনি যেন রেগুলার সাইটটাকে ভিজিট করেন অথবা তার কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়ে নিউট্রালি যেন সাইটটাকে ভিজিট করানো হয়। আর বেসিক্যালি টেকনিক্যাল পার্সনদের কিন্তু একটি সুপারভিশন চাইলে কনস্ট্রাকশনের শুরুতেই একটি প্যাকেজ আকারে কিন্তু দিয়ে দেওয়া পসিবল। মানে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে টোটাল কতবার একজন আর্কিটেক্ট মিনিমাম যেতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারের কতবার যেতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের, প্লাম্বিং ইঞ্জিনিয়ারের কতবার ভিজিট লাগবে, এটা কিন্তু এস্টিমেট করে আগে থেকে একটি বাজেটিং করে রাখা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। ইজি হয়ে যায়, মানে জিনিসটা আসলে সঠিকভাবে হবে আর কি। মানে ইনিশিয়ালি প্রথম মনে হবে যে না এটা এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু ফিজিক্যালি যদি একজন মানে কম্পিউটারে অথবা ডেস্কে আর কি, যখন একজন ডিজাইনার অথবা একজন প্ল্যানার যখন প্ল্যান করে, তখন হচ্ছে ওটা ডেস্কে ভিজুয়ালাইজ করা 100% সম্ভব হয় না। সম্ভব না, হ্যাঁ। প্র্যাকটিক্যালি অনেক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য ফিজিক্যাল ভিজিটটা জরুরি। কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে যিনি নিয়োগ করবেন উনি কনসালটেন্টের সাথে কথা বলে নেবেন, অথবা কনসালটেন্টও তো অবশ্যই করবেন। এক্ষেত্রে বলব যে এটা অনেক সময় একটা মিসম্যাচ হয়ে যাওয়াতে কাজে ক্ষতি হয়। কাজে ক্ষতি হয় বলতে কি, যে কাজে ভুল হয়। ভুলগুলো পরে আবার রেকটিফাই করা যায় না। এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। আর ফাইনালি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলতে পারি, যে পিএমসি জিনিসটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এইটা কি ধরনের সার্ভিস। কারণ আমরা যেহেতু বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসতে পারে, এগুলোর সলিউশন হিসেবে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টকে বা পিএমসির সার্ভিসটাকে রিকমেন্ড করা যায় কিনা? হ্যাঁ, পিএমসি সার্ভিসটা তো অবশ্যই মানে একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। আমরা শুনি যে ভাই আমি পিএমসি করি, অথবা এই রিলেটেড কোম্পানি দিয়েছে, পিএমসি করার কোম্পানি দিয়েছে। তারা মূলত কি কাজটা করে? মানে কেন আমি এতগুলো টাকা, আমরা জানি একটা প্রজেক্টে 6 থেকে 8, 10% ভালো, ভালো কিছু কোম্পানি আছে প্রজেক্ট কস্টে 13% পর্যন্ত নিয়ে যায়। তো এতগুলো টাকা আমি এই কনসালটেন্টকে কেন দিব? তারা কোন ধরনের সার্ভিসটা দেয়? পিএমসি তো প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হুম, অথবা কনসালটেন্সি আর কি। হুম, হ্যাঁ, তো পিএমসি যে রিমুনারেশন, এটা প্রজেক্ট খরচের অংশ হিসেবে ধরে নেওয়া উচিত। হুম, পিএমসি করলে যে এটা এডিশনাল খরচ হয় এমন নয়। হুম, পিএমসি করলে বরঞ্চ খরচ কমে, প্রপার ম্যানেজমেন্ট হয়। ছোট প্রজেক্টে পিএমসি আসলে সবাই করে। হুম, হয় আপনি নিজে করেন, যিনি হুম, বিল্ডিং বানান ইনি নিজে করে, অথবা থার্ড পার্টি এঙ্গেজ করে আর কি। হুম, নিজে বানালে তো নিজে যদি করে, মানে নিজেই সবকিছু দেখে, তাহলে তো এটা ফ্রি অফ কস্ট। হুম। এটা তো আর না, তার নিজের সময়েরও তো দাম আছে। সময়ের দাম আছে। এখন যিনি উনি প্রজেক্টের পিছনে সময় না দিয়ে উনি যদি তার যেই এক্সিস্টিং বিজনেস, হ্যাঁ, তার সেখানে যদি সময় এমনকি গাড়ি ইম্পোর্টের বিজনেসও থাকে, তিনি হ্যাঁ, কিন্তু আরো হয়তো 10 টাকারই বেশি সেল করতে ১০ পারতেন। টাকারই বেশি সেল করতে পারবে। সেটাই তো। এখন তার যদি সময় না থাকে, তাহলে পিএমসিটা এঙ্গেজ করা উচিত। বিশেষ করে বড় প্রজেক্ট এবং জটিল প্রজেক্ট যেগুলিতে বেসমেন্ট আছে, এবং সাধারণত আমি বলতেছি যে বেসমেন্ট আছে, বড় প্রজেক্ট, অনেকে শেয়ার হোল্ডার অথবা অনেকগুলি ফ্ল্যাট আছে, হুম, সেগুলিতে পিএমসি থাকলে ভালো আর কি। পিএমসি থাকলে আসলে বিল্ডিং কস্ট আসলে কমবে। হুম, হুম, কারণ ডিজাইনার যিনি ডিজাইন করছেন স্ট্রাকচারালি, মানে যখন ইমপ্লিমেন্ট করে তখন কিন্তু মানে আনসিন অনেক চ্যালেঞ্জ চলে আসে, হুম, যেগুলো আসলে ডেস্কে বসে এই করা সম্ভব হয় না হুম, আসলে। হুম, অথবা ডেস্কে বসে ইনস্ট্রাকশন দেওয়ার সময় সুযোগ হয় না, অথবা ডেস্কে বসে অথবা যিনি কনসালটেন্ট আছে ভার্বালি বসে যদি উনি ইনস্ট্রাকশন দেয়, প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট হয় না। কারণ আমাদের দেশের যারা কাজ করেন তাদের শিক্ষা জ্ঞান নাই বললেই চলে। হুম, হুম, তাদেরকে লিখে দিলাম, অথবা তারা একটা প্রসিডিউর সম্পর্কে তারা শিখে এসে এখানে করতেছে, যেটা আমাদের বাহিরের উন্নত বিশ্বে দেখি। কিন্তু আমাদের দেশে ওই ধরনের প্র্যাকটিস নাই। হুম, হুম, হয় স্বশিক্ষিত অথবা দেখে, দেখে শিক্ষিত, অথবা নিজে যেটা শিখছে সেটাকে সে ইমপ্লিমেন্ট করতে চায়। কিন্তু হুম, নতুন একটা জিনিস যদি আসে তখন সে সেটাই করতে পারে না। হুম, হুম, এইজন্য হচ্ছে এটা যদি কন্ট্রোল, মানে একজন পিএমসি যদি থাকে, তাহলে উনি উনি যারা পিএমসি করবেন উনি হচ্ছে যারা ডিজাইনার হুম, হুম, এবং যারা ইমপ্লিমেন্টার অথবা কন্ট্রাক্টর যারা কাজ করতেছে, তাদের মধ্যে এটা সেতু বন্ধনের মধ্যে কাজ করে। হুম, হুম, মানে প্র্যাকটিক্যাল যে প্রবলেমটা হয়, আনসিন যেটা প্রবলেম, যেমন আমি এটা বলি যে এটা বেসমেন্ট, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি যে একটা বেসমেন্ট করতে গিয়েছি, হুম, ডিজাইনার দিয়েছে, আমাকে সরপাইল দিয়েছে। তো সরপাইল দেওয়ার পরে এক্সকাভেটর দিয়ে এক্সকাভেট করা হয়েছে। এখন এক্সকাভেটর যিনি করতেছেন, কোনো একটা কারণে আমার সরপাইলটা যতটুকু নিচে গেছে তার কাছাকাছি সে মাটি
কেটে ফেলে দিয়েছে, হুম হুম সরিয়ে ফেলছে। হুম হুম। তো সর পাইলে যে সরটা আছে যেটা মাটি রাখার কথা সেই মাটিটা ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে গেছে। এটা তো ইনস্ট্যান্ট একটা ম্যানেজমেন্ট আছে। অথবা যদি একজন এই পিএমসিটা করতো, কন্টিনিউয়াস মনিটর থাকতো, তাহলে হয়তো আগে থেকেই ইনস্ট্রাক্টেড থাকতো, অথবা হুম ওইখানে, অথবা এমন হতে পারে যে আমি আরেকটু ডেফিনিটলি বলি যে মাটি উপরের দিকে শক্ত, নিচের দিকে নরম, অথবা উপরের দিকে হচ্ছে শক্ত মাটি, নিচের দিকে বালি মাটি। যেটা ইনফরমেশন আসলে সয়েল টেস্টে আসে নাই। হুম হুম প্র্যাকটিক্যালি সয়েল টেস্টে তো আমার একটা ২ টা কি ৩ টা বোর্ড করে। হুম 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 পুরা এই জিনিসটাতে কাভার করে না। মাটি খুঁড়তে গিয়ে দেখা গেছে যে নিচে বালি আসছে। তখন এই যে ওই বালিটা সরে গেছে নিচ থেকে, পাশের বাসার আ ইটা ডেবে গেছে। হুম হুম ভয়ংকর অবস্থা বলতে কি যে কেসও হয়ে যায়। হুম হুম ওই যে পাশে বসা ভদ্রলোক যখন তার ফ্লোরটা ডেবে গেছে, তখন সে যিনি বেসমেন্ট করতেছেন উনি উনার এগেইনস্টে কেস করে দিছে। পুরা কাজ বন্ধ হয়ে গেছে। হুম এইসব হুম কিন্তু আসলে সফটওয়্যার পিএলসির মাধ্যমে। হুম হুম। কন্টিনিউয়াস মনিটর দরকার। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। মানে এটা আমরা মানে আমার কাছে মনে হয় যে এটা একটা বাড়ি বানানোর ক্ষেত্রে বড় হ্যাঁ, চ্যালেঞ্জ। প্রজেক্টের যতগুলো চ্যালেঞ্জ আছে আমার যেটা ধারণা সেই যতগুলো চ্যালেঞ্জ আছে সবগুলোকে ম্যানেজ করাটা পিএমসির কাজ। পিএমসি কাজ, হ্যাঁ। পিএমসির কাজ। সো আমরা ডেফিনিটলি। যদি বলি স্পেশালি বাজেট কন্ট্রোল, বাজেট কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি এবং টাইম কন্ট্রোল, কন্ট্রোল। টাইম কন্ট্রোল, এই হ্যাঁ, ৩ টাকে নিয়ে একসাথে আসলে কাজ করে। তো পিএমসি আরেকটা জিনিস করতে পারে যে আপনার আ মানে যিনি বাড়ি বানাবেন তার হুম, হুম, কোন সময় কতটুকু তার খরচ হবে সেটা একটা প্রপার প্ল্যান করতে পারেন। হুম, হুম, অথবা ম্যাটেরিয়ালের সোর্সিং প্রপারলি করে দিতে পারেন। হুম, হুম। তারপর হচ্ছে কন্ট্রাক্টর ঠিকমতো কাজ ইন্টারভিউ করছে কিনা, নিচ্ছে কিনা, ইন্টারভিউ নিয়ে সঠিক কন্ট্রাক্টর নেয়া এবং তাকে সুপারভাইজ করা। সুপারভাইজ করা, হুম, কন্ট্রাক্টরের কতটুকু কাজ করে কতটুকু বিল নিচ্ছে সেটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট বিষয়। হুম, হুম, হুম। আমরা আজকে বেশ নতুন আরো কিছু ইনফরমেশন জানলাম। আমাদের এই আলাপগুলোতে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলি সেগুলো কিন্তু আমাদের নিজেদের পার্সপেক্টিভ। সো আমরা যে কথাগুলো বলছি সেগুলো সঠিক হতেও পারে, বেঠিকও হতে পারে। বেঠিক হওয়ার কারণ নেই। কিন্তু এটার ভেতরে আমাদের নিজস্ব পার্সপেক্টিভ কিন্তু আছে। এটার বাইরেও আরো অনেক সঠিক কোনো আইডিয়া থাকতে পারে বা ডিফারেন্টলি অন্য কেউ চিন্তা করতে পারে। তো আজকে আমরা আরো নতুন নতুন কিছু টপিকে কথা বললাম। আশা করি আপনারা এক্সট্রা আরো অনেক ইনফরমেশন পেয়েছেন। তো সামনে আমরা শাতিল ভাইয়ের সাথেই হয়তো আবার অথবা অন্য কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সামনে আলাপ আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।